ওকে, সবাইকে ওয়েলকাম আমাদের ফিজিক্স দাদা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মে। আমি লিটন স্যার। আমি তোমাদের যে টেন্সের যে পরপর যে ভিডিওগুলো আনছিলাম, যেখানে আজকে আমরা শিখব ফিউচার টেন্স সম্পর্কে। যারা টেন্স জানো অলরেডি, তারাও চাইলে এই ভিডিওটা দেখতে পারো, কিছু না কিছু নতুন শিখবেই। তো আগে যারা ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ প্রিটেন্স আইডিয়া, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, সেগুলো দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে। তাহলে তোমাদের যে পুরো টেন্স রিলেটেড যে ধারণা, সেটা পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। ঠিক আছে, তো চলো আজকে আমরা শিখবো কোন টেন্স? ফিউচার টেন্স। চলো, তোমরা জানো এগুলো যে টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এগুলো অলরেডি করানো হয়ে গেছে। এইবার আমরা আসছি ফিউচার টেন্স, যেহেতু আজকের এই ক্লাসটা ফিউচার টেন্সের উপরে। ফিউচার টেন্সকে জানো তোমরা অলরেডি যে 4টা ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা টেন্সকেই 4টা ভাগে ভাগ করা হতো, ফিউচার টেন্সকেও সেই 4টা ভাগে ভাগ করা যায়। কি কি? ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, আর একটা রইল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, চলো এবার আমরা এক এক করে প্রত্যেকটা টেন্স, ফিউচারের প্রত্যেকটা টেন্স ধরে ধরে শিখব। তো প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স এর আরো একটা নাম রয়েছে সিম্পল ফিউচার। আর একটা কি নাম রয়েছে? সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার টেন্স, যার বাংলা মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। যার বাংলা মানে কি? সাধারণ ভবিষ্যৎকাল। সাধারণ ভবিষ্যৎকাল। ওকে, চলো তাহলে আমরা টেন্সের কি কি শিখবো, ফিউচার টেন্সেরই কি কি শিখবো। প্রথমে জানবো যে টেন্সটা কাকে বলে, কখন এই ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স হয়। তারপরে শিখবো গঠন প্রণালী, কি করে এই টেন্সের স্ট্রাকচারটা তৈরি হয়। তারপরে শিখবো যে ফর্মুলা। তারপরে আসবো আমরা ট্রান্সলেশনে। ওকে, বাংলা থেকে ইংলিশে। চলো তাহলে এই ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স কখন হয়? যখন যদি কোনো কাজ ভবিষ্যৎকালে হয়, ঘটে, এই ধরনের সেন্টেন্স যদি বোঝায়, তাহলে সেটা আমাদের হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। চলো লিখে দিই একটু। যদি কোনো কাজ ভবিষ্যৎকালে হবে, যদি কোনো কাজ ভবিষ্যৎকালে হবে, ঘটবে ইত্যাদি বোঝায়, তবে এই টেন্স হয়। আচ্ছা, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, ঘটবে, এটা কি ব্যাপার? খুবই সাধারণ জিনিস। যেমন ধরো আমি একটা গাড়ি কিনবো, আমরা মালদায় যাব, তারা হাসবে। ওকে, তারা ধরো এরকম বলতে পারি, মা রান্না করবেন। ভবিষ্যতে যে কাজটা হবে, এখনো হয়নি, সেই ধরনের বাক্যকে আমরা সিম্পল ফিউচার টেন্সে করব। ঠিক আছে, চলো গঠন প্রণালী। তাহলে আমরা কি করে এটা স্ট্রাকচার তৈরি করব? নেক্সট স্লাইডে আসি। গঠন প্রণালী বা স্ট্রাকচার। গঠন প্রণালী বা স্ট্রাকচার। গঠন প্রণালী বা স্ট্রাকচার। ওকে, প্রত্যেকটা টেন্স যেভাবে স্টার্ট হয়, আমাদের এই টেন্সটাও ঠিক সেই একইভাবে স্টার্ট হবে। অর্থাৎ প্রথমে কি বসবে? প্রথমে সাবজেক্ট বা কর্তা, বাংলায় কর্তা। প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে বা বসবে, একই ব্যাপার। 2 নাম্বার শ্যাল অবলিক উইল হবে, শ্যাল অবলিক উইল বসবে। শ্যাল অবলিক উইল এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের
হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। 3 নাম্বার, প্রধান ভার্বের বা মূল ভার্বের প্রধান ভার্ব এর প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ আমাদের নিয়ম অনুসারে কত নাম্বার ভার্ব, অর্থাৎ 1V বসে। স্যার 1Vটা কি? এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম 1Vটা কি। চলো আজকে আরেকবার দেখিয়ে দিই। ধরো আমরা ডু ভার্বটা বলি, ডু ভার্ব, ডু এর এটা 1 নাম্বার ডু ভার্ব। টেন্স বইয়ে বা আমরা যে ভার্বের ফর্মগুলো পড়েছি যে কোনো বইয়ে, সেখানে ভার্বের 3টে ফর্ম দেওয়া থাকে, ডু, ডিড, এর ডিডটা হচ্ছে 2V, ডানটা হচ্ছে আমাদের 3V। ওকে, আর এইবার ডু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে তাহলে আমাদের হয়ে গেল ডাজ। আচ্ছা ক্লিয়ার করে একটু লিখি, এস বা ইএস যুক্ত করে হয়ে যাবে আমাদের ডাজ, এটা হয়ে গেল আমাদের 4V। আর এই ডু ভার্বের সঙ্গেই আইএনজি যুক্ত করে হয়ে যাবে আমাদের ডুইং, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 5V বা 5 নাম্বার ভার্ব। তাহলে এই যে আমাদের ভার্বের যে লিস্ট, এর আগের ক্লাসে বলেছিলাম যে একটা ভার্বেরই মানে পৃথিবীতে 5টা ফর্ম থাকতে পারে, 5টার বেশি 6টা নয়। আমরা যেটা শিখেছি ছোটবেলায় টেন্স বইয়ে, ডু, ডিড, ডান। ওকে, তারপরে আমরা কি করি, এস বা ইএস যুক্ত করে ডু ভার্বের সঙ্গে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে, সেটা হলো 4B। আর তোমার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি অ্যাড করে সেটা হয়ে যায় আমাদের 5V, 5 নাম্বার ভার্ব। ওকে, চলে এসো এবার। তাহলে আমাদের 3 নাম্বার নিয়ম হয়ে গেল ভার্বের প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ 1V। 4 নাম্বার নিয়ম, অবজেক্ট বসে, অবজেক্ট বা কর্ম বসে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার শ্যাল বা উইল এটা কখন কোথায় বসে। শ্যাল বা উইল একদম সহজ মনে রাখার নিয়ম। আচ্ছা চলো এটা আগে ফর্মুলাটা লিখে দিই, তারপরে শ্যাল বা উইল কখন কোথায় বসে সেটা বলছি। ফর্মুলা কি, প্রথমে সাবজেক্ট এস, তারপরে কি বসবে, শ্যাল অবলিক উইল, তারপরে কি বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ 1V, তারপরে কি বসবে, অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে ও। এইটা হয়ে গেল আমাদের নিয়ম। ফর্মুলা, ফর্মুলাটা তাহলে কি হলো, এস প্লাস শ্যাল অবলিক উইল প্লাস 1V প্লাস ও অবজেক্ট। তাহলে এবার কোথায় কোনটা বসবে একটু বলি, ভালো করে দেখো। সাবজেক্ট যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেখানে শ্যাল বসবে। ফার্স্ট পারসন কোনগুলো, আই আর উই, বোঝা গেল। সাবজেক্ট যদি আই উই হয় তাহলে বসবে শ্যাল। ওকে, সাবজেক্ট যদি তোমার সেকেন্ড, এটা মানে কি, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা কি বললাম, ফার্স্ট পারসন। ওকে, তাহলে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল বসবে, মাথায় রাখবে। এবার সাবজেক্ট যদি সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন হয় তবে সেক্ষেত্রে কি বসবে, সেক্ষেত্রে উইল বসবে। বোঝা গেল, মানে কি আই আর উই বাদে বাকি যে সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে উইল বসবে। বোঝা গেল তো, সেটা হতে পারে ইউ হতে পারে, দে হতে পারে, যে কোনো নাম হতে পারে, যে কোনো নাম, সুদীপ হতে পারে, তারপরে যে কোনো আরো কিছু হতে পারে, বুক হতে পারে বা বুকস হতে পারে। এই সব ক্ষেত্রে আমাদের উইল বসবে, এটা আমাদের নর্মাল নিয়ম। ঠিক আছে, চলো আরেকবার আমি একটু রিমাইন্ড করে দিই। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল বসবে, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে বসবে উইল। আচ্ছা ভুলে গেলাম, মাথায় রাখবে একটা জিনিস, আই বা উই এই দুটোর ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। ওকে, তাহলেই হয়ে যাবে। এইবার এই নিয়মের আবার আরেকটা অন্যরকম ব্যাপার রয়েছে। কি রকম, যদি ডিটারমিনেশন
ডিটারমিনেশন মানে দৃঢ়তা, প্রমিস, উইশ ইত্যাদি বোঝায়, তবে শ্যালের যে পরিবর্তে উইল, শ্যাল এর পরিবর্তে উইল আর উইল এর পরিবর্তে শ্যাল বসে। বোঝা গেল? তাহলে ক্লিয়ার করে আরেকবার বলি, যদি ডিটারমিনেশন দৃঢ়তা, যদি প্রমিস প্রতিজ্ঞা, যদি উইশ ইচ্ছে বোঝায়, তাহলে আমাদের শ্যালের পরিবর্তে উইল আর উইলের পরিবর্তে শ্যাল, মানে আই শ্যাল বসে সেখানে আই উইল হবে, ইউ উইল বসে ইউ শ্যাল হয়ে যাবে। বোঝা গেল? চলো এবার কয়েকটা আমরা এক্সাম্পল প্র্যাকটিস করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের ধারণা আরো। এক্সাম্পল বলো, 1 নাম্বার এক্সাম্পল। চলো পরবর্ত, একদম সহজ, তোমরাও কমেন্ট করবে যে স্যার এগুলো ছাড়া আর মানে কোনগুলো এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, চলো 1 নাম্বার দেখো, আমি ভাত খাবো। আমি ভাত খাবো, ভবিষ্যৎকালে কাজটা হবে। আমি ভাত খাবো, আমার কি ভাত খাওয়া হয়েছে? হয়নি, ভাত খাবো। তাহলে এখানে আমাদের হয়ে যাবে এটা সিম্পল ফিউচার টেন্স। তাহলে স্ট্রাকচার কি ছিল? এস ছিল প্লাস শ্যাল অবলিক উইল প্লাস 1V প্লাস ও, এটা স্ট্রাকচার ছিল। তাহলে আমাদের এখানে আমিটা হলো সাবজেক্ট, ভাতটা হলো অবজেক্ট, আর খাবোটা হলো ভার্ব। তাহলে সেই নিয়ম অনুযায়ী প্রথমে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্ট কে? আমি। আমির ইংলিশ কি? আই। আয়ের পরে কি বসবে? এটা নর্মাল সেন্সে বলছে, না এখানে প্রমিস, না এখানে দৃঢ়তা বা উইশ, কোনো কিছু এখানে প্রকাশিত হচ্ছে না, তাই এখানে লিখলাম সাবজেক্ট আই, তারপরে চলে আসবে নিয়ম অনুসারে শ্যাল, তারপরে কি লিখবো? ভার্ব 1V। এটা কি বললাম? 1V। তাহলে খাওয়ার ইংলিশ কি? ইট, আই শ্যাল ইট। এবার অবজেক্ট, অবজেক্ট কি? ভাত, ভাতের ইংলিশ কি? রাইস। বোঝা গেল? চলো এবার যদি এখানে দৃঢ়তা বোঝায় তাহলে কি লিখবো? আমি ভাত খাবই। আমি ভাত খাবই, দৃঢ়তা, জোর দিয়ে বলছে আমি ভাত খাবই খাবো। বোঝা গেল? সেই ক্ষেত্রে আমাদের শ্যালের পরিবর্তে উইল হয়ে যাবে, যেটা একটু আগে আমি বললাম। তাহলে কি লিখবো? আই উইল ইট রাইস। ওকে, আই উইল ইট রাইস, এখানে খাবোই বলছে যেহেতু এই কারণে। ওকে, আগেরটা ছিল নর্মাল খাবো। নাম্বার 3, 3 নাম্বার চলো। 3 নাম্বার, আমরা কলকাতায় যাব। চলো লিখি, আমরা কলকাতায় যাব। এটাও দেখো ফিউচার বোঝাচ্ছে, আমরা কলকাতায় এখনো যাইনি, কলকাতায় যাব। তাহলে এখানে আমাদের বের করতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথম কাজ, আমরাটা হলো সাবজেক্ট, ভার্বটা হলো যাব। কলকাতায় কিন্তু এটা অবজেক্ট নয়, এটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস বা আদার্স। অ্যাডভার্বিয়ালস পুরোটা আমি লিখলাম না, বা আদার্স এটাকে বলা হয়। তাহলে আদার্সটা কোথায় বসবে? এখানে তো নিয়মে দেওয়া নেই। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব লিখবো, তারপরে অন্য কিছু। ওকে, চলো তাহলে আমরা ইংলিশ কি? উই। উই এর পরে কি বসে? শ্যাল বসে, উই শ্যাল। তারপরে কি লিখবো? যাবো, যাওয়ার ইংলিশ কি? গো। কোথায় যাবো? কলকাতায়। গো এর পরে টু বসে, তাহলে উই শ্যাল গো টু কলকাতা। বোঝা গেল? উই শ্যাল গো টু কলকাতা। নেক্সট, পরেরটা চলো আরো একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। 4 নাম্বার, তারা বিকেলে ফুটবল খেলবে। বিকেলে ফুটবল, তারা বিকেলে ফুটবল খেলবে। ওকে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের করতে হবে।
তারা এটা হলো সাবজেক্ট, খেলবে ভার্ব, কি খেলবে? ফুটবল। অবজেক্ট, আমাদের অবজেক্ট চেনার উপায় কি? তোমার হচ্ছে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পাবো সেটাকে বলা হয় অবজেক্ট। তাহলে আমরা মানে তারাটা হয়ে গেলো সাবজেক্ট, খেলবেটা হয়ে গেলো ভার্ব, ফুটবল কি খেলবে? ফুটবল অবজেক্ট। এই যে বিকেলে এটা হলো আমাদের অ্যাডভার্বিয়ালস বা তোমার হচ্ছে আদার্স পার্ট। চলো তাহলে স্ট্রাকচারটা কি লিখবো, আই মিন ট্রান্সলেশনটা কি হবে? প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্ট কে? তারা, দে হয়ে গেল। ওকে, তারপরে নিয়ম অনুসারে কি বসবে? দে এর পরে উইল, দে উইল। তারপরে খেলবে, খেলার ইংলিশ কি? প্লে। V1 মানে হচ্ছে বা 1V, প্লে। প্লে মানে কি? খেলা করা। এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। তাহলে দে উইল প্লে। এবার কি খেলবে? ফুটবল, অবজেক্ট ফুটবল। এবার আদার্স পার্ট যেটা রয়েছে বিকেলে, বিকেলে ইংলিশ কি? ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন। কেউ যদি ইন দ্য আফটারনুন না লিখে অ্যাট আফটারনুন লেখে তবুও হবে। ওকে, এটা লিখলেও হবে বা ইন দ্য আফটারনুন এটা লিখলেও হয়ে যাবে। বোঝা গেল? চলো আরেকটা নেক্সট এক্সাম্পল, একেবারে সহজ এগুলো। কি লিখি? চলো, জন আগামীকালকে আসবে, জন আগামীকালকে আসবে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা আদার্স পার্ট দেখে নি। জন সাবজেক্ট, আসবে ভার্ব, আগামীকালকে এটা টাইম বোঝাচ্ছে, টাইম বোঝালে এটা হবে অ্যাডভার্বিয়ালস বা আদার্স পার্ট। ওকে, তাহলে ট্রান্সলেশন করব কি? একেবারে সহজ, জন সাবজেক্ট লিখে নিলাম, জনের পর কি বসবে? শ্যাল না উইল? জন কোন পার্সন? জন কোন পার্সন বলো? জন হচ্ছে থার্ড পার্সন। ওকে, তাহলে জনের পরে উইল, বা আমি ভুলে গেলাম থার্ড পার্সন না সেকেন্ড পার্সন ভুলে গেছি ধরো, তখন আমরা কি মাথায় রাখবো? মনে রাখবো আই আর উই এর পরে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। ওকে, তাহলেই হবে নর্মাল সেন্সে। হ্যাঁ, তাহলে জন উইল আসবে, আসে ইংলিশ কি? কাম। কবে আসবে? টুমোরো। বোঝা গেল? তাহলে আমাদের আনসার হলো জন উইল কাম টুমোরো। বোঝা গেল? নেক্সট, আশা করি তোমাদের এই ফিউচার ইনডেফিনিট টেন্স সম্পর্কে আর কোনো প্রবলেম থাকা কথা নয়, যদি থাকে কমেন্টে জানিও। ঠিক আছে, চলো এবার আমরা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটার আরেকটা নাম রয়েছে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স। ফিউচার প্রোগ্রেসিভ টেন্স। ওকে, যার মানে কি? ঘটমান ভবিষ্যৎকাল। কি বললাম? ঘটমান ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল। এখানে দেখো এই ঘটমান ভবিষ্যৎ এর মধ্যেই টেন্সটাতে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেটা ক্লিয়ার করে বলা হয়ে যাচ্ছে। ঘটমান যেটা চলতে থাকবে, ঘটতে থাকবে, হতে থাকবে, এমনটা বোঝায়। তাহলে ফিউচার যে কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যদি কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে, হতে থাকবে, ঘটতে থাকবে, এই সমস্ত যদি বোঝায় তাহলে সেটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। চলো তাহলে কি লিখবো? কাকে বলে লিখবো আগে, আই মিন কখন হয় সেটা লিখে নিই। যদি কোনো কাজ ভবিষ্যৎকালে, হতে থাকবে, ঘটতে থাকবে বা চলতে থাকবে বোঝায়, তবে এই টেন্স হয়। বোঝা গেল? তাহলে যদি কোনো কাজ ভবিষ্যৎকালে হতে থাকবে, চলতে থাকবে বা ঘটতে থাকবে এমনটা বোঝায় তবে এই টেন্স হয়। এই টেন্স মানে কোন টেন্স?
ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ভবিষ্যৎকালে চলতে থাকবে, হতে থাকবে, ঘটতে থাকবে, কীরকম ব্যাপারটা? আমরা বই পড়তে থাকবো, তারা নদীতে স্নান করতে থাকবে, সে কলকাতায় যেতে থাকবে, ঠিক আছে, এই ধরনের বাক্য, মানে ভবিষ্যৎকালে চলতে থাকবে, বোঝা গেল? তাহলে সেটা হয়ে যাবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে চলো স্ট্রাকচার বা গঠন প্রণালীটা একটু লিখে নিই। স্ট্রাকচার লিখবো প্রত্যেকটা টেন্সের মতোই, স্ট্রাকচার, স্ট্রাকচার বা গঠন প্রণালী। একই রকম প্রত্যেকটা টেন্সের মতোই। প্রথমে কি লিখবো? প্রথমে সাবজেক্ট, তাহলে প্রথমে সাবজেক্ট বসে। 2 নাম্বার, সাবজেক্টের পরে আমাদের এখানে হেল্পিং ভার্ব, আগেরটা ছিল শ্যাল বা উইল, এখানে শ্যাল বা উইল শুধু বসবে না, তার সঙ্গে একটা বি অ্যাড হবে, অর্থাৎ শ্যাল বি অবলিক উইল বি বসে। ওকে, আর এটাও ঠিক, তোমাদের হয়তো বলে দিয়েছিলাম যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সঙ্গে, আই মিন মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। ওকে, তাহলে আমাদের 3 নম্বর নিয়ম হবে মূল ভার্ব বা প্রধান ভার্বের সঙ্গে, কি বললাম, মূল ভার্ব বা প্রধান ভার্বের সঙ্গে, প্রধান ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ হয়। মূল ভার্ব বা প্রধান ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, আইএনজি যোগ হয়, অর্থাৎ কত নম্বর ভার্ব? অর্থাৎ 5V হয়, বোঝা গেল? নেক্সট 4 নাম্বার, এবার আসবে অবজেক্ট বসে, অবজেক্ট বা কর্ম বসে। একেবারে সহজ, একদম সহজ। আগেরটার সঙ্গে এটার মধ্যে ডিফারেন্স কোনটা, কোথায়? দেখো, আগেরটাও সাবজেক্ট বসে, এখানেও সাবজেক্ট, আগেরটা মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, তারপরে এখানে দেখো আগেরটা ছিল শ্যাল বি বা তোমার আগেরটা ছিল কি শ্যাল বা উইল, এখানে হয়ে গেল শ্যাল বি অথবা উইল বি, বিটা অ্যাড হলো। আর প্রধান ভার্বের সঙ্গে এখানে আইএনজি বসছে, আর আগেরটা অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসতো। ওকে, তারপর অবজেক্ট যা আছে তাই। এবার 5V, এই 5V ব্যাপারটা কি, চলো আরেকবার একটু বলে দিই। এই যে 5V, এই 5V ব্যাপারটা কি, চলো আরেকবার আমি বলে দিই। একেবারে সহজ। ধরো প্লাক, প্লাক মানে কি তোলা, তাহলে প্লাক PLUCK, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এটা হলো 1V। তারপরে প্লাকড PLUCKED, এটা ভার্বের পাস্ট টেন্স, তাই এটা হলো 2V। তারপরে প্লাকড একই রকম PLUCKED, প্লাকড এটা হয়ে গেল 3V। তারপরে প্লাক সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে, এস, তাহলে এটা হয়ে গেল আমাদের 4V। তারপরে প্লাকিং, প্লাকের সঙ্গে আইএনজি, এটা হয়ে গেল আমাদের 5V। এই যে ভার্বের স্ট্রাকচার, ভার্বের ফর্ম, তাহলে আমাদের 5V কোনটা বসবে? 5V মানে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, এই যে এটা আইএনজি যুক্ত ভার্ব, এই ভার্বটা এখানে বসবে, বোঝা গেল? চলো এবার ফর্মুলাটা লিখে নিই, চলো পরের পেজেই লিখে নিই, পরের স্লাইডেই। প্রথমে সাবজেক্ট মানে এস প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস 5V প্লাস ও অবজেক্ট, তাহলে আমাদের হলো এস প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস 5V প্লাস ও মানে অবজেক্ট। ঠিক আছে, চলো এবার এক্সাম্পল বলো, তোমরাই বলো, কমেন্ট করে জানাবে, তোমরা এক্সাম্পলগুলো কমেন্ট করে জানাবে। চলো 1 নাম্বার, যেহেতু প্রথমটা আমরা ভাত খাচ্ছি ভাত দিয়ে লিখছি, তাই এটাও লিখি, তাহলে তোমাদের সবগুলো টেন্সকে কানেক্ট করতে বা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে লিখি, আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো মানে কি আমার ভাত খাওয়া কি শেষ হয়ে যাবে? না, ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে, আমার ভাত খাওয়াটা চলতে থাকবে ভবিষ্যৎকালে, তাই বলছি আমি ভাত খেতে থাকবো। ওকে, তাহলে নিয়ম অনুসারে কি, প্রথমে আগে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা বের করে নিতে হবে। চলো
সাবজেক্ট আমি মানে আই হয়ে গেল। এবার হচ্ছে ভার্ব কোনটা, এই যে খেতে থাকবো, থাকবো নয় খেতে থাকবো পুরোটাই হলো ভার্ব। অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে ভাত, ভাতের ইংলিশ কি রাইস। চলো তাহলে আমাদের নিয়ম অনুসারে যেটা স্ট্রাকচার হবে, আই মিন সেন্টেন্সটা যে ট্রান্সলেশন করতে হবে সেটা কি হবে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি লিখবো আই, হয়ে গেল। তারপরে কি লিখবো শ্যাল বি না উইল বি, ওই যে একই রকম নিয়ম, আই আর উই এর পরে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে, এটা নর্মাল সেন্সে। ওকে, তাহলে এখানে আমাদের কি লিখবো আই এর পরে শ্যাল, আই শ্যাল, তারপরে বি লিখতে হবে, বি লিখলাম। এইবার কি করব, খেতে থাকবো, খেতে থাকবোর ইংলিশটা কি, মানে আই মিন এখানে কত নাম্বার ভার্ব, 5 নাম্বার ভার্ব। তাহলে খেতে থাকা বা খাওয়ার ইংলিশ কি ইট, ইট মানে খাওয়া, তাহলে খাওয়ার সঙ্গে আই নিযুক্ত করব, তাহলে হয়ে যাবে ইটিং, আই শ্যাল বি ইটিং। এবার কি ইটিং করব, অবজেক্ট রাইস ভাত, ঠিক আছে। নেক্সট দেখো 2 নাম্বার, তারা নদীতে সাঁতার কাটতে থাকবে, তারা নদীতে সাঁতার কাটতে থাকবে, তারা নদীতে সাঁতার কাটতে থাকবে, খুবই সহজ, একেবারে ইজি। তাহলে আমাদের একই রকম নিয়ম, সাবজেক্ট বের করলাম তারা, এবার ভার্ব কোনটা সাঁতার কাটতে থাকবে, এটা হয়ে গেল ভার্ব। ওকে, পুরোটাই ভার্ব কিন্তু সাঁতার কাটতে থাকবে মানে সাঁতার কাটা। ওকে, তারপরে এবার আসছি নদীটা কি অবজেক্ট, অবজেক্ট না, এটা অ্যাডভার্বিয়ালস বা আদার্স পার্ট, ঠিক আছে, এখানে অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট নেই, তাহলে অবজেক্টের পার্টটা কখন লিখবো বা কোথায় লিখবো, প্রথমে লিখবো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স পার্ট বা অবজেক্ট বা অন্য কিছু। ক্লিয়ার? চলো তাহলে এখানে আমরা লিখবো সাবজেক্ট কোনটা তারা, তারা ইংলিশ কি দে, স্টার নয় কিন্তু, হ্যাঁ দে, দের পরে কি বসবে শ্যাল না উইল, এখানে আমি আরেকবার লিখে দিই, আই আর উই এর পরে কি বসে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে আমাদের উইল বসে। ক্লিয়ার? তাহলে দের পরে কি বসবে, দের পরে বসবে উইল, দে উইল। এবার দেখো সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে থাকার ইংলিশ কি সুইম, তাহলে উইল, আচ্ছা বি লিখতে হবে, বিটা বাদ পড়ে গেছিল, বি লিখতে হবে, তাহলে দে উইল বি, তাহলে সুইম, সুইম ভার্বের কি 5 বি লিখতে হবে, মানে কি আইএনজি যুক্ত হবে, সুইমিং, এস ডাব্লিউ আই ডবল এম হয়ে যাবে, হ্যাঁ সুইমিং। এবার বাকি যে আদার্স পার্ট রয়েছে অর্থাৎ অ্যাডভার্বিয়ালস কি আছে, ইন দা রিভার, নদীতে, নদীতে ইংলিশ কি ইন দা রিভার, বোঝা যাচ্ছে খুবই সহজ। তার মানে এটা কি দাঁড়ালো, দে উইল বি সুইমিং ইন দা রিভার। চলো নাম্বার 3, 3 নাম্বার পরের স্লাইডে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট 3 নাম্বার, সে তখন বইটি পড়তে থাকবে, লিখি চলো, সে তখন বইটি পড়তে থাকবে, সে তখন বইটি পড়তে থাকবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হয়ে গেল সে, হি। ওকে, তাহলে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে বইটি, পড়তে থাকবে এটা কি ভার্ব, আর তখন এটা আদার্স পার্ট, এটা অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এবার আমাদের ট্রান্সলেশন করতে খুবই সহজ হয়ে গেল, যেহেতু আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে নিলাম। তাহলে সাবজেক্ট কি সে, সের ইংলিশ কি হি লিখতে পারি, আবার শিও লিখতে পারি, আর হি বা সি এর পরে কি বসে শ্যাল না উইল, অবশ্যই কোনটা উইল, হি বা সি উইল, তারপরে বি লিখতে হয়। এবার ভার্বের সঙ্গে আইনি যুক্ত অর্থাৎ 5 ভি, অর্থাৎ আমাদের পড়তে থাকবে, পড়তে থাকার ইংলিশ কি রিড, তার সঙ্গে আইএনজি, তাহলে কি দাঁড়ালো হি বা সি উইল বি রিডিং বইটি, টিটা থাকলে কি লিখবো দ্য বুক, আর দেন আছে, আচ্ছা তখন বাদ গেল, শি উইল বি রিডিং দ্য বুক, শি উইল দেন বি লিখতে পারি আমরা এখানে, শি উইল দেন বি রিডিং দ্য বুক, বা এখানে আমরা লিখতে পারি দেনটাকে আমরা এখানে লিখি, তাহলে শুনতে ভালো লাগবে, দেনটা এখানে লিখে নেব। অ্যাডভার্ব, ভার্বের পরেই অ্যাডভার্বের ইউজটা বেশি হয়। ওকে, অ্যাডভার্ব বিভিন্ন জায়গায় হয়, প্রথমে বসতে পারে, সেন্টেন্সের শেষেও বসতে পারে। ক্লিয়ার, বোঝা গেল তো? এখানে আমরা লিখবো দেনটা এখানে, তাহলে কি আনসারটা দাঁড়াবে, আই মিন ট্রান্সলেশন, শি বা হি উইল বি দেন উইল দেন বি রিডিং দ্য বুক।
হয়ে গেল। চলো আরেকটা এক্সাম্পল দিই। আর কি দেওয়া যেতে পারে? তারা, তারা বাদ দাও, অন্য কিছু, চলো অন্য কিছু, যে কোনো নাম দে বলি, নাম দে একটা, হ্যাঁ নাম দে রীতা। রীতা গানটি গাইতে থাকবে, তাহলে রীতার গানটা গাওয়া চলতে থাকবে। চলো লেখো, রীতা গানটি গাইতে থাকবে, গাইতে থাকবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? একেবারে সহজ, সাবজেক্ট যে কাজ করে রীতা, বাক্যে যে কাজ করে, ক্রিয়ার কাজটা করে, সে হলো সাবজেক্ট। তাহলে রীতা হয়ে গেল আমাদের সাবজেক্ট। এবার ভার্ব কোনটা? গাইতে থাকবে, এটা হলো ভার্ব। আর গানটি, গানটি কি? অবজেক্ট। কি গাইবে? গানটি, তাহলে এটা হলো আমাদের অবজেক্ট। ট্রান্সলেশন করতে গেলে কি হবে? প্রথমে নিয়ম অনুসারে সাবজেক্ট, সাবজেক্ট কি? রীতা, RITA। কেউ REE লেখে, সেটাও ঠিক, রীতা। তাহলে রীতা লিখে নিলাম। এবার কি লিখবো? শ্যাল না উইল? বলো, তোমরা বলো। রীতা কি বলেছিলাম? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ সাবজেক্ট আই বা উই যদি হয়, তাহলে শ্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে উইল বসবে। তাহলে রীতা উইল বি লিখতে হয়, বি লিখলাম। তারপরে কি লিখবো? ভার্বের সঙ্গে ING মানে 5V, অর্থাৎ গান মানে গাওয়া, গাওয়ার ইংলিশ কি? গান গাওয়ার ইংলিশ কি? সিং। সিং এর সঙ্গে ING যুক্ত, তাহলে কি হয়ে যাবে? সিং, এটা হলো মেন ভার্ব, তার সঙ্গে ING, সিঙ্গিং। বোঝা গেল? এবার অবজেক্ট লিখবো, অবজেক্ট কি? গানটি, টিটা থাকলে কি লিখতে হয়? দা লিখতে হয়। আর গান, গানের ইংলিশ কি? সং। একেবারে সহজ। তাহলে এবার ট্রান্সলেশনটা কি হলো দেখো, রীতা উইল বি সিঙ্গিং দ্য সং, রীতা গানটি গাইতে থাকবে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। চলো এবার আমরা আরেকটা টেন্স, এর পরের টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স, এটা শিখব। কোন টেন্স? ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা টেন্স ভালোভাবে না শিখি, তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, ন্যারেশন করতে পারবো না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রাইটিং কিচ্ছু করতে পারবো না, রাইটিংও ঠিকঠাকভাবে লিখতে পারবো না। সেন্টেন্সের স্ট্রাকচারের ভুল হয়ে গেলে সেখানে নাম্বার মাইনাস হবে। কিছু কিছু গ্রামার তো করতেই পারবো না, ন্যারেশন ভয়েস তো করতেই পারবো না, কোনো মতেই সম্ভব না যদি টেন্সের ধারণা আমাদের ঠিকঠাকভাবে জানা না থাকে। ওকে, তাই যাদের ধারণা ক্লিয়ার নেই বা হয়তো যে কিছু কিছু জায়গায় ভুলে গেছি, তারা অবশ্যই ভিডিওটা দেখবে, পুরোটা দেখলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। বা দেখা গেলো অনেক দিন আগে পড়েছো, অ্যাকচুয়ালি এগুলো তো ছোটোবেলার জিনিস, ক্লাস 4-এ 3-তে, কেউ 5-6-এ শেখে, তাহলে সেই ভুলে যাওয়া অংশগুলো আবার তোমাদের মনে পড়ে যাবে এবং পরবর্তী গ্রামারগুলো করতে অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে, চলো তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের নাম কি? আরেকটা নাম, বাংলা নাম পুরা ঘটিত ভবিষ্যৎকাল। পুরা ঘটিত ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। নামের মধ্যে দেখো লেখা আছে পুরা ঘটিত, মানে কি? ঘটনাটা ঘটে থাকবে, এরকম অর্থে। পারফেক্ট মানে কি? পুরা ঘটিত, মানে পুরোটা, যেহেতু ফিউচার, পুরোটা হয়ে থাকবে। বোঝা গেল? তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কখন হয়? যখন, মানে যদি ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পূর্ণ শেষ হয়ে থাকবে, এমনটা বোঝায়। এই ক্ষেত্রে হয় আরেকটা, যদি দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটে থাকবে বা হয়ে থাকবে, সেটার ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটা পরে হবে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, চলো লিখে দেখাই পটাপট। যদি ভবিষ্যৎকালে, যদি ভবিষ্যৎকালে, যদি ভবিষ্যৎকালে কোনো কাজ, যদি ভবিষ্যৎকালে কোনো কাজ শেষ হয়ে থাকবে, শেষ হয়ে থাকবে বা ঘটে থাকবে বোঝায়, বা ঘটে থাকবে বোঝায়, তবে এই টেন্স হয়, তবে এই টেন্স হয়। এই টেন্স মানে কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স হয়। ওকে, এটার আরেকটা নিয়ম রয়েছে, মানে আরেক রকম ভাবে হয়, এই তো একটু আগে বললাম।
চলো কোনটা, যদি ভবিষ্যৎকালের যদি ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে পূর্বের বা আগের কাজটি শেষ হয়ে থাকবে বোঝায়, তবে পূর্বের কাজটির ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরের কাজটির ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। পরের কাজটির কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বোঝা গেল? তাহলে এটা তো বুঝলে ভবিষ্যৎকালে কোনো কাজ শেষ হয়ে থাকবে, কমপ্লিটলি পরিপূর্ণভাবে শেষ হয়ে থাকবে এমনটা যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আরেকটা, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে পূর্বের বা আগের কাজটি শেষ হয়ে থাকবে বোঝায়, তবে পূর্বের কাজ বা আগের কাজটির ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরের যে কাজ সেই কাজটার হয়ে যায় ফিউচার নয়, সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আগের কাজটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স, আগের যেটা কাজ শেষ হয়ে থাকবে কিন্তু বোঝাতে হবে, তাহলেই হবে। আর পরেরটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বোঝা গেল? চলো এবার তাহলে আমাদের ফর্মুলা না, স্ট্রাকচার, গঠন প্রণালী। স্ট্রাকচার প্রত্যেকটার মতোই স্ট্রাকচার লিখবো আমরা, স্ট্রাকচার শিখবো বা গঠন প্রণালীতে কি শিখবো? প্রথমে কি বসে? ওই প্রত্যেকটা টেন্সের মতোই প্রথমে সাবজেক্ট বসে। তাহলে কি লিখবো? প্রথমে সাবজেক্ট বা কর্তা, সাবজেক্ট বসে। ওকে, পারফেক্ট মানেই ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক। ওকে, বোঝা গেল? তাহলে চলো এখানে আবার হেল্পিং ভার্বও বসবে আগেরটার মতোই। হেল্পিং ভার্ব কি বসবে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে কি লিখবো? হেল্পিং ভার্বের জায়গায় হেল্পিং ভার্ব কি বসবে? শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। তাহলে শ্যাল হ্যাভ আর অবলিক উইল হ্যাভ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ কখন বসে? ওই যে শ্যাল আর উইল যেভাবে আমরা আগেরটা শিখেছি সেই সেম প্যাটার্নে, অর্থাৎ আই আর উই এর পরে শ্যাল হ্যাভ আর বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বসবে। ক্লিয়ার? চলো এবার 3 নাম্বার, মেন ভার্ব বা প্রধান ভার্বের সঙ্গে কি লিখবো? প্রধান ভার্বের সঙ্গে নয়, প্রধান ভার্ব এর পাস্ট পার্টিসিপল বসে, পাস্ট পার্টিসিপল হয়। প্রধান ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ওকে, চলো এবার পাস্ট পার্টিসিপল মানে কি? অর্থাৎ আমাদের নিয়ম অনুসারে কত নাম্বার? অর্থাৎ 4V না 3V হয়। পাস্ট পার্টিসিপল তো 3V। 4V মানে কি? 4V হচ্ছে এস বাই এস যুক্ত করে, বোঝা গেল? আর 5V কোনটা? আইএনজি অ্যাড করে। ক্লিয়ার? চলো তাহলে এখানে আমাদের হয়ে গেল 3 নাম্বার ভার্ব 3V। 4 নাম্বার নিয়ম কি? অবজেক্ট বসে, অবজেক্টের আরেকটা নাম কি? কর্ম। ঠিক আছে, চলো ভার্বের ফর্মটা এখানে আরেকটা দেখাই। চলো গিভ ভার্বটা দেখিয়ে দিই। এখানে লিখি গিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম 1V। তারপরে কি হবে? গেভ, এটা হচ্ছে 2V। গিভেন এটা হয়ে যাবে আমাদের 3V। এবার মেন ভার্বের
তোমার হচ্ছে গিভের সঙ্গে এস বাই এস যুক্ত করে হয়ে যাবে আমাদের 4V, তাহলে গিভস হয়ে যাবে, এটা হয়ে যাবে 4V, আর গিভের সঙ্গে আইএনজি যুক্ত করে হয়ে যাবে আমাদের 5V, গিভিং। যদি কোনো ভার্বের শেষে ই থাকে সেটাকে যদি আইএনজি যুক্ত করতে চাই তাহলে ইটা উঠে গিয়ে আইএনজি অ্যাড করতে হয়, অর্থাৎ গিভিং, GIVE নয় কিন্তু VING, গিভিং। ওকে, এবার দেখো কখনো 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 বিফোর বা আফটার বসে, বিফোর বা আফটার বসে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, চলো এবার আমরা ফর্মুলা লিখব। ফর্মুলা খুবই সহজ, সাবজেক্ট লিখলাম, তারপরে কি বসবে, শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস কত নম্বর ভার্ব, 3V প্লাস ও অবজেক্ট। তাহলে সাবজেক্ট লিখলাম, শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ, তারপরে হয়ে যাবে 3V, তারপরে অবজেক্ট। পারফেক্ট মানেই আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ 3V বসবে, এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। চলো এক্সাম্পল, চলো এক্সাম্পল লিখি। খুবই সহজ, ভবিষ্যৎকালে কোনো কাজ শেষ হয়ে থাকবে এমনটা যদি বোঝায়। চলো, আমি ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবো। চলো লিখি, 1 নাম্বার, আমি ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবো, আমি ততক্ষণে বাড়ি পৌঁছে থাকবো। তার মানে কি, দেখো আমার বাড়ি পৌঁছে থাকা শেষ হয়ে থাকবে, অর্থাৎ বাড়ি পৌঁছে যাওয়ার ব্যাপারটা পুরোপুরি হয়ে থাকবে, কমপ্লিট হয়ে থাকবে, তখন আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হয়। চলো আগের মতোই আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নিই। আইটা হলো সাবজেক্ট, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে পৌঁছে থাকবো, এটা হলো ভার্ব। শুধুমাত্র পৌঁছবো বা থাকবো এটা কিন্তু নয়, পৌঁছে থাকবো পুরোটাই ভার্ব। এই যে ততক্ষণে বাড়ি, এগুলো হচ্ছে আদার্স পার্ট, এটা হচ্ছে আদার্স। ওকে, ঠিক আছে, চলো তাহলে আদার্স পার্ট কোথায় লিখবো, এখানে তো লেখা নেই। প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে হেল্পিং ভার্ব লিখবো, তারপরে মেন ভার্ব লিখবো, তারপরে আদার্স পার্ট লিখবো। ঠিক আছে, চলো তাহলে সাবজেক্ট কি, আমি, আই এর ইংলিশ মানে আমির ইংলিশ কি, আই, তারপরে কি লিখবো, শ্যাল হ্যাভ। শ্যাল হ্যাভ কেন হলো, উইল হ্যাভ কেন হলো না, একটু আগে বললাম আই আর উই এর পরে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। তাহলে কি লিখবো, আই শ্যাল হ্যাভ। এবার পৌঁছে থাকবো ইংলিশ কি, রিচ, রিচ ভার্বের কি হবে, ইডি, ওই যে ভার্বের থার্ড ফর্ম মানে কি, পাস্ট পার্টিসিপল, একটু আগে লিখে দিয়েছি পাস্ট পার্টিসিপল হয়, এই যে পাস্ট পার্টিসিপল। ওকে, চলো তাহলে আই শ্যাল হ্যাভ রিচড কোথায়, হোম, বাড়ি, ততক্ষণে ইংলিশ কি, বাই দেন, বোঝা গেল। তার মানে বাই দেন মানে কি, ততক্ষণে। চলো নেক্সট একটা, আমি ভাত খাবো, এই এক্সাম্পল দিয়ে দিই। তার মানে কি লিখবো, সে আসার আগে আমি ভাত খেয়ে থাকবো, সে আসার আগে আমি ভাত খেয়ে থাকবো মানে কি, তার আসার আগে আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে থাকবে। ওকে, চলো এখানে দেখো দুটো পার্ট, সে আসা এটা একটা অংশ, আর এই যে আসার আগে এটা একটা অংশ, আমি ভাত খেয়ে থাকবো এটা একটা অংশ। তাহলে দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে করছে ভেবে দেখো, সে আসার আগে আমি ভাত খেয়ে থাকবো, তাহলে আমার ভাত খাওয়া সেটা কমপ্লিট হয়ে থাকবে তার আসার আগে, তার মানে এটা আগের কাজ, আর এই কাজটা শেষ হয়ে থাকবে, তার মানে এটা আমাদের ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চলো তাহলে ট্রান্সলেশন করতে গেলে আমরা কি করব, দেখো আমি এটা সাবজেক্ট লিখলাম, ভাত খেয়ে থাকবো, ভাতটা কি অবজেক্ট, খেয়ে থাকবো এটা কি হলো ভার্ব। তাহলে এটা আমরা আগে লিখে নিই, সে আমি ভাত খেয়ে থাকবো, তাহলে আমি ইংলিশ কি, আই এর পরে কি হবে, শ্যাল, আই শ্যাল হ্যাভ, তারপরে কি বলেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ 3V, খেয়ে থাকার ইংলিশ কি, ইটেন, খাওয়া, তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন, কি খেয়ে থাকবো, ভাত, রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস,
আগের ইংলিশ কি বিফোর, বিফোর লিখলাম, বিফোর সে আসা, সে এটা কোন টেন্স হবে, এটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স, এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স হয়ে থাকবে। তাহলে প্রেজেন্ট টেন্সে তোমার হচ্ছে সি বা হি, সের ইংলিশ, তাহলে আমরা লিখলাম হি বা সি লিখলে হলো। আবার আশা, আশার ইংলিশ কি কাম, কিন্তু যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হয়ে যাবে এখানে কামস। বোঝা গেল? তাহলে দেখো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বিফোর হি বা সি কামস। বোঝা গেল? চলো আরেকটা এক্সাম্পল। তোমরা মানে আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি তারপরে তোমাদের অনেক মানে যদি মনে হয় আরো, মনে হয় মানে কি আরো তো প্রচুর এক্সাম্পল রয়েছে, সেই এক্সাম্পলগুলো তোমরা চাইলে ভিডিওতে কমেন্ট করতে পারো, সেগুলো আমি চেক করে দেবো যে ঠিক হচ্ছে কি হচ্ছে না। ওকে চলো 3 নাম্বার, চলো কি করা যেতে পারে, দুটো ঘটনা ভবিষ্যৎকালের মধ্যে আর পূর্বের ঘটনাটা শেষ হয়ে থাকবে। বাবা আসার আগে আমি পড়া শেষ করে থাকবো। চলো লিখি, বাবা আসার আগে, বাবা আসার আগে আমি পড়া, বই পড়া শেষ করে থাকবো, বা পড়া লিখি, আমি পড়া শেষ করে থাকবো। দেখো তাহলে এখানে এখানে দুটো পার্ট, বাবার আসার আগে এটা একটা ব্যাপার, আমার পড়া শেষ করে থাকা এটা একটা পার্ট, দুটো আলাদা আলাদা রয়েছে। তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে ভাবো, বাবা আসার আগে আমি পড়া শেষ করে থাকবো, তার মানে কি পড়া শেষ করে থাকার ঘটনাটা আগে ঘটছে, আগে মানে ঘটে থাকবে বোঝাচ্ছে, তাহলে সেটার হয়ে যাবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে চলো আমি ইংলিশ কি সাবজেক্ট, ওকে, শেষ করে থাকবো এটা হচ্ছে ভার্ব, আর পড়াটা হলো এটা অবজেক্ট। ওকে তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে গেলে কি লিখবো, আমি ইংলিশ কি আই, আয়ের পরে কি বসবে শ্যাল, আই শ্যাল, তারপরে কি লিখবো হ্যাভ, তারপরে কি লিখবো ভার্বের পাস্ট পার্টিসিপল আই শ্যাল হ্যাভ, এবার শেষ করে থাকবো শেষ করে থাকার ইংলিশ হচ্ছে ফিনিশ, তাহলে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে ফিনিশড, আই শ্যাল হ্যাভ ফিনিশড। পড়ার ইংলিশ কি রিডিং, এটা আমাদের অবজেক্ট জেরান্ড করে হলো, হ্যাঁ, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং বিফোর। বাবার ইংলিশ কি ফাদার, এটা প্রেজেন্ট টেন্স, ফাদার কাম, কামের জায়গায় হয়ে যাবে এখানে কামস, আসা যেহেতু কামটা মানে ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বোঝা গেল? চলো আরেকটা লিখি এক্সাম্পল, 4টা করে দিচ্ছি, আরেকটা এক্সাম্পল লিখি। কি করা যেতে পারে, হ্যাঁ, মা রান্না করার আগে আমরা ক্রিকেট খেলতে থাকবো, আমরা ক্রিকেট খেলতে থাকবো না খেলে থাকবো, ক্রিকেট খেলে থাকবো, খেলতে থাকবো হবে না, সরি ওটা তাহলে আমাদের পরের টেন্স হয়ে যাবে, ক্রিকেট খেলে থাকবো। ক্রিকেট খেলে থাকবো। তাহলে এখানে দেখো দুটো পার্ট, একটা পার্ট কি মায়ের রান্না করার, এটা একটা, আমরা ক্রিকেট খেলে থাকবো, আমাদের ক্রিকেটটা খেলা শেষ হয়ে থাকবে, তাহলে মায়ের রান্না করার আগে আমরা ক্রিকেট খেলে থাকবো, তাহলে ক্রিকেট খেলে থাকবে এই ঘটনাটা আগে ঘটে থাকবে। বোঝা গেল? তাহলে এটার হয়ে যাবে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে সাবজেক্ট কি আমরা, ভার্ব কোনটা খেলে থাকবো, অবজেক্ট কোনটা ক্রিকেট। বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখবো সাবজেক্ট কি আমরার পরে কি উই, তারপরে কি বসবে উই শ্যাল হ্যাভ, বা সব এক্সাম্পলগুলোই শ্যাল দিয়ে হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝে যাবে যে উই এর জায়গায় যদি তারা থাকতো তাহলে দে লিখতাম, উই লিখতাম। ওকে সেটা আর বলার দরকার নেই আই থিঙ্ক সো। তাহলে দেখো কি হলো, উই শ্যাল হ্যাভ, এবার খেলার ইংলিশ কি, খেলার ইংলিশ প্লে, তাহলে প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। নিয়মটা কি ছিল, প্রথমে সাবজেক্ট বসবে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে, ওই জন্য শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ লিখলাম। তারপর কি লিখতে হবে প্লেড, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, কি প্লেড করবে ক্রিকেট, উই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর মানে আগে, বিফোর, এটা কি হবে মায়ের রান্না করা, তাহলে মাদার সাবজেক্ট, মাদার, রান্না করা ইংলিশ কি কুক, তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে বিফোর
মাদার কুকস। বোঝা গেল? তাহলে পুরো সেন্টেন্সের ট্রান্সলেশন কি হলো? উই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর মাদার কুকস। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার চলো লাস্ট, আমাদের আর একটা লাস্ট যে টেন্সটা রইলো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার বাংলা মানেটা কি? কেউ পারবে? পারলে কমেন্টে জানাবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে হচ্ছে, চলো লিখে দিই, পুরা ঘটমান ভবিষ্যৎকাল। পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ওকে, পুরা ঘটমান ভবিষ্যৎকাল মানে কি? ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে যদি বোঝায় তাহলে এই টেন্স হয়। যেমন ধরো আমি 2 ঘন্টা ধরে খেতে থাকবো। 2 ঘন্টা ধরে খাওয়া যায়? শুয়ে শুয়ে খাবো, একটা একটা করে ভাত খাবো, একটা একটা করে ফ্রুটস খাবো, বা যেটা খাওয়ার কথা বলছি সেটা খাবো। তাই যদি কোনো নির্দিষ্ট টাইম বলে দেওয়া থাকে যে এই টাইম ধরে কাজটা চলতে থাকবে, তখন আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। অথবা আর কখন হয়? যদি ভবিষ্যৎকালের দুটো কাজের মধ্যে আগের কাজটি কিছু সময় ধরে বা আগের কাজটি চলতে থাকবে, ঘটতে থাকবে বোঝায়, তাহলে আগের কাজের ফিউচার পারফেক্ট টেন্স হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পরেরটার হয়ে যায় ওই আগের মতোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বোঝা গেল? প্রায় একই রকম। আগেরটার এটার মধ্যে ডিফারেন্স কোথায়? এটা চলতে থাকবে, ঘটতে থাকবে, আর আগেরটা শেষ হয়ে থাকবে। ওকে, বোঝা গেল? চলো তাহলে লিখে নিই আমরা কাকে বলে ডেফিনেশনটা। হ্যাঁ, যদি ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট, যদি ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে বা ঘটতে থাকবে বোঝায়, তবে এই টেন্স হয়। এটা একটা। চলো আরেকটা কি বললাম? আরেকটা বললাম ভবিষ্যতের দুটো কাজের মধ্যে। চলো লিখি, যদি ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে বা ঘটনা যেটা খুশি, দুটি কাজের মধ্যে পূর্বের বা আগের কাজটি চলতে থাকবে বোঝায়, তবে আগের কাজটির ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং পরের কাজটির প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একটা জিনিস মাথায় রাখবে যে কন্টিনিউয়াস মানেই চলতে থাকবে, চলন্ত বোঝাবে, চলতে থাকবে, চলছিল, বা তোমার হচ্ছে চলছে এরকম বোঝাবে। কন্টিনিউয়াস মানেই চলন্ত। বোঝা গেল? চলো তাহলে কি কি ক্ষেত্রে হয়? ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, ঘটতে থাকবে বোঝালে এই টেন্স হয়। বা ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে পূর্বের বা আগের কাজটি চলতে থাকবে যদি বোঝায়, তবে মানে আগের কাজটি বা প্রথমের যে কাজটা বলো পূর্বের কাজ, সেটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং পরের কাজটার হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বোঝা গেল?
চলো এবার আমরা ফর্মুলা লিখব। ফর্মুলা না, তার আগে লিখবো আমরা স্ট্রাকচার। প্রত্যেকটা টেন্সের মতোই স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি? গঠন প্রণালী। গঠন প্রণালী। গঠন প্রণালী কি? তাহলে প্রথমে কি বসবে? প্রথমে বসবে সাবজেক্ট, ওই একই রকম। প্রথমে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসে। 2 নাম্বার কি? 2 নাম্বার শ্যাল হ্যাভ বিন। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন বসে। উইল হ্যাভ বিন বসে। দেখো ডিফারেন্সগুলো কিন্তু বুঝতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বসলো? শ্যাল বা উইল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি বসলো? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অবলিক উইল বি। ফিউচার পারফেক্টে কি বসলো? ফিউচার পারফেক্টে বসলো শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসলো? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। মাথায় রাখতে হবে কিন্তু, গুলিয়ে ফেলা চলবে না। যদি গুলিয়ে ফেলো বা বারবার মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে, তাহলে বারবার দেখো আর এগুলো খাতার মধ্যে লিখে রাখো, তাহলে খুব ভালো হবে। তোমাদের পরবর্তী সময়েও তোমরা চাইলে এগুলো দেখতে পারবে, বুঝতে পারবে। নিজের হ্যান্ডরাইটিং নিজের খাতায় যখন তখন তোমরা চাইলে দেখতে পারবে। ওকে, তাহলে এবার প্রধান ভার্ব। প্রধান ভার্বের সঙ্গেই কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হয়। কন্টিনিউয়াস মানে 5V হয়, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, বা পারফেক্ট কন্টিনিউয়াস হোক না কেন, যেটার ক্ষেত্রে হোক না কেন। তাহলে প্রধান ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হয়, আইএনজি যোগ হয়। প্রধান ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, অর্থাৎ কত নম্বর ভার্ব? অর্থাৎ 5V হয়। 5V আমাদের নিয়ম অনুসারে এর আগে মানে প্রথমের দিকে লিখে দেখালাম, দুটো উদাহরণ দিয়ে, একটা গিভ দিলাম, একটা ডু দিলাম, আর একটা প্লাকও দিয়েছি, সেটা দেখে নিতে পারো। 4 নম্বর। এরপরে কি বসবে? অবজেক্ট বসে। অবজেক্ট বসে। চলো এখানেও একটা আমি বলে দিই 5Vটা আমরা কি করে করছি। আগের ভিডিওতে যদি ওগুলো সব ক্লিয়ার করে বলা আছে, আজকের ভিডিওতেও বলা রয়েছে। যেমন ধরো কোন একটা ভার্ব নেই, কোন ভার্ব মেক না, মেক গিভ প্রায় হয়ে গেল সেম। ভার্ব যদি নেওয়া যায় তাহলে হচ্ছে ফিনিশ। চলো ফিনিশ নিয়ে নিই, FINISH, এটা হলো 1V। তারপরে ভার্বের পাস্ট টেন্স FINISHED, এটা হলো 2V। আর ফিনিশড ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? ফিনিশড, এটা হয়ে যাবে 3V। এবার ফিনিশের সঙ্গে এস বা এস যুক্ত করে হয়ে যাবে আমাদের 4V। আর ফিনিশের সঙ্গে আইএনজি অ্যাড করে হয়ে যাবে আমাদের 5V। এই হলো আমাদের ভার্বের পরিবার। মানে পৃথিবীতে এই 5টা ফর্ম ছাড়া ভার্বের আর ফর্ম এক্সিস্ট করে না। বোঝা গেল? তাহলে কি লিখলাম? প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তারপরে প্রধান ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় অর্থাৎ 5V, তারপরে অবজেক্ট বসে। এবার কখনো কখনো বিফোর আফটার বসে, ওই যে কখনো কখনো বিফোর বা আফটার বসে। আরো অনেক কিছু বসে, টিল বসতে পারে, আনটিল বসতে পারে, হোয়েনও বসতে পারে, ওগুলো অনেক আছে। আগে আমরা শুরুর দিকে শিখি, তারপরে ওগুলো না হয় পরে করা যাবে। ওকে, ঠিক আছে। চলো এবার আমরা স্ট্রাকচার লিখবো। স্ট্রাকচার কি করে লিখবো? প্রথমে বসবে সাবজেক্ট, একই রকম। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে কি বসবে? শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন। ভালো করে কিন্তু এটা মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে, না হলে কিন্তু পারবে না। তাহলে সাবজেক্ট লিখলাম মানে এস, শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন, তারপরে হলো আমাদের মেন ভার্ব 5V, তারপরে হয়ে যাবে অবজেক্ট, অবজেক্টের ও। তাহলে পুরো ফর্মুলা আমাদের রেডি। তাহলে পুরো ফর্মুলাটা কি হলো? সাবজেক্ট মানে এস প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস 5V প্লাস ও। ঠিক আছে, চলো এবার আমরা ট্রান্সলেশন শিখবো। 1 নাম্বার, তাহলে কি করলাম? যে ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, ঘটতে থাকবে, এরকমটা যদি বোঝায়, টাইম যদি বলে দেওয়া হয়। চলো লিখি আমি, ওই আমরা যেটা লিখছিলাম প্রথমে ভাত খাওয়ার এক্সাম্পল, ওটা দিয়ে লিখিয়ে দিই, তাহলে তোমরা সব টেন্সগুলোকে ভালো করে কানেক্ট করতে পারবে, ভালো করে শিখতে পারবে, বুঝতে পারবে। তাহলে আমি 1 ঘন্টা ধরে
আমি 1 ঘন্টা ধরে ভাত খেতে থাকবো, ভাত খেতে থাকবো। তাহলে দেখো এখানে আগেরটার ক্ষেত্রে অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি আছে, আমি ভাত খেতে থাকবো। আর এখানে কি বলা হলো, আমি 1 ঘন্টা ধরে ভাত খেতে থাকবো। এখানে একটা টাইম বাউন্ড করে দেওয়া হলো, টাইম বলা হলো, তাই এটা হয়ে যাবে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি 1 ঘন্টাটা না মেনশন করা থাকে তাহলে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? চলো ট্রান্সলেশন করি। আচ্ছা, আবার এখানে কিন্তু ফরও বসতে পারে, হ্যাঁ, যেটা আমি লিখলাম না, তোমরা বুঝে যাবে। সাবজেক্ট আই বা আমি, হয়ে গেল। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ভাত, খেতে থাকবো এটা কি ভার্ব, আর এই 1 ঘন্টা ধরে এটা হলো আদার্স। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী কি বসবে প্রথমে, সাবজেক্ট, সাবজেক্ট কি আমি, আমি মানে কি আই, আয়ের পরে কি বসবে, শ্যাল হ্যাভ বিন না উইল হ্যাভ বিন, ওই যে প্রথম টেন্সে বলে দিয়েছিলাম, অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে বলে দেওয়া হয়েছিল আই আর উই এর পরে কি বসে, শ্যাল বসে। তাহলে আই শ্যাল হ্যাভ, এটা কিন্তু হেল্পিং ভার্বের ফ্যামিলিটা অনেকটা বড় কিন্তু, হ্যাঁ, যেমন বড় আছে সেইভাবে আমাদের লিখতে হবে। আই শ্যাল হ্যাভ বিন, কি করব, ভার্বের সঙ্গে আইএনজি, আই শ্যাল হ্যাভ বিন ইটিং, অবজেক্ট কি লিখবো, রাইস। এবার 1 ঘন্টা ধরে ইংলিশ কি, ধরে ইংলিশ হচ্ছে ফর, ধরে বোঝালে কি লিখবো আমরা, ধরে মানে হচ্ছে ফর। আবার ওই ক্যাচ ধরা, ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, ওটা হচ্ছে ক্যাচ, CATCH, ওটা আলাদা। এখানে 1 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 3 দিন ধরে যদি বোঝায়, এই ধরনের ধরে যদি বোঝায়, তাহলে তার ইংলিশটা কি হবে, ফর হবে। তাহলে ইংলিশ কি হচ্ছে, তাহলে এখানে পুরোটা আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস ফর কত সময় ধরে, 1 আওয়ার। আওয়ার বানান কিন্তু আবার গুলিয়ে ফেলো না, ও ইউ আর, আওয়ার মানে হচ্ছে আমাদের, আর HOUR, এই আওয়ার মানে কি ঘন্টা। ওকে, চলো নেক্সট আর একটা এক্সাম্পল করি। দেখো এটা আমরা শুধু একটা কাজের এক্সাম্পল দিলাম, মানে দুটো কাজকে রিলেট করে নয়। চলো দুটো কাজের একটা মানে রিলেট করে দিই। শিক্ষক আসার আগে স্টুডেন্টসরা বা ছাত্রছাত্রীরা পড়তে থাকবে। তাহলে শিক্ষক আসার আগের একটা ঘটনা আর ছাত্রছাত্রীদের পড়তে থাকার একটা ঘটনা। চলো লিখে নিই আগে, তারপরে বলছি ডিটেলসে। শিক্ষক আসার আগে, শিক্ষক আসার আগে ছাত্রছাত্রীরা পড়তে থাকবে, পড়তে থাকবে। বলতো এই সেন্টেন্সে আমি ভুল কোথায় লিখলাম, ভুল লিখলাম একটাই, শিক্ষক আসার আগে ছাত্রছাত্রীরা পড়তে থাকে না, কি করতে থাকে, গল্প করতে থাকে, জাস্ট ফর ফান। তো এখানে যেটা আছে সেটা আমরা করবো, হ্যাঁ চলো। তাহলে এখানে দুটো ঘটনা কি কি, একটা হলো শিক্ষকের আসা, আর একটা কি ছাত্রছাত্রীদের পড়তে থাকা। পড়তে থাকার ব্যাপারটা কি, কন্টিনিউয়াস, চলতে থাকবে, এমনটা বোঝাচ্ছে। তাহলে কোন ঘটনা আগে ঘটছে, ভালো করে মানে ভেবে দেখো। শিক্ষক আসার আগে ছাত্রছাত্রীরা পড়তে থাকবে, তাহলে তাদের পড়তে থাকার ব্যাপারটা আগে ঘটছে। তাহলে আগে যেটা ঘটতে থাকবে বোঝায়, তাহলে সেটার আমরা কোন টেন্স করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নামটাই অনেকটা বড়। চলো তাহলে এটাকে আমরা কি করব, সাবজেক্ট আগে মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে নিই। সাবজেক্ট হচ্ছে ছাত্রছাত্রীরা, পড়তে থাকা ভার্ব। এখানে দেখো অবজেক্ট নেই, নেই তো নেই, কোনো অসুবিধা নেই, লিখবো না। আর এইটার পার্ট, এই পার্টটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চলো তাহলে ট্রান্সলেশন করতে গেলে কি হবে, এই পার্টটা আমরা আগে লিখবো। ছাত্রছাত্রীর ইংলিশ কি, স্টুডেন্টস, তোমরা জানো ভালো করে, স্টুডেন্টস। স্টুডেন্টসের সঙ্গে কি বসবে, শ্যাল হ্যাভ না, শ্যাল হ্যাভ বিন না উইল হ্যাভ বিন, ওই যে বলে দিলাম আই আর উই এর পরে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে, এটাকে মাথায় রাখতেই হবে। ওকে চলো তাহলে স্টুডেন্টস উইল হ্যাভ বিন, এবার কি লিখবো, ভার্বের সঙ্গে আইএনজি। পড়তে থাকার ইংলিশ কি, রিড, রিডের সঙ্গে কি হবে, আইএনজি। তাহলে স্টুডেন্টস উইল হ্যাভ বিন রিডিং, বই পড়ার কথা বলা নেই, লিখবো না অবজেক্ট। তাহলে বিফোর দ্য টিচার লিখবো, বিফোর দ্য টিচার। এটা কোন টেন্স হয়, এটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হয়ে যাবে কামস। বোঝা গেল? তাহলে সেন্টেন্সের ট্রান্সলেশনটা কি হলো দেখে নাও একবার। স্টুডেন্টস উইল হ্যাভ বিন রিডিং বিফোর দ্য টিচার কামস। ওকে চলো নেক্সট আরেকটা এক্সাম্পল দিই। 3 নম্বর এক্সাম্পল, পরীক্ষায় বসার আগে আমরা কঠোর পরিশ্রম করতে থাকবো। চলো লিখি। একটু উদাহরণটা একটু কঠিন বলে কারো কারো কাছে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি খুবই সহজ। তোমাদেরকে আমি ভেঙে ভেঙে
দেখাচ্ছি কি করে এটা আমরা সহজভাবে ট্রান্সলেশন করতে পারি। পরীক্ষায় বসার আগে আমরা কঠোর পরিশ্রম করতে থাকবো। সবাই করে, তোমরাও করো, আমরাও করেছি। ওকে, তাহলে এখানে দেখো দুটো ঘটনা কি কি, একটা হচ্ছে আমরা কঠোর পরিশ্রম করতে থাকবো, এটা একটা পার্ট, আর পরীক্ষায় বসা এটা একটা পার্ট। তাহলে কোন পার্টটা আগে করছে? আমরা কঠোর পরিশ্রম করতে থাকবো এটা। তাহলে এখানে ক্ষেত্রে আমরা কি লিখবো? সাবজেক্ট কি? আমরা, সাবজেক্ট। পরিশ্রম করতে থাকবো এটা কি? ভার্ব। কঠোর এটা হচ্ছে আদার্স, ঠিক আছে, বা আমাদের এটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যেটাই হোক না কেন, এগুলো আমরা আদার্সের মধ্যে রাখবো। ঠিক আছে, চলো পরীক্ষায় বসার আগে এটা আদার্স পার্ট, মানে আদার্স পার্ট বলছি, সরি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওটার পার্ট আমরা পরে করব। তাহলে এই ঘটনাটা আগে লিখে নিই। তাহলে সাবজেক্ট কি হবে? উই এর পরে কি বসে? শ্যাল। উই শ্যাল হ্যাভ, তারপরে কি লিখবো? বিন। আচ্ছা, আগেরটা বিন লিখলাম তো, লিখেছি। দেখো, উই শ্যাল হ্যাভ বিন কঠোর পরিশ্রম করতে থাকবো। কঠোর পরিশ্রম করার ইংলিশ কি বলবো? কঠোর পরিশ্রম করার ইংলিশ কি করবো বলো? কঠোর পরিশ্রম করা মানে ওয়ার্কিং হার্ড করতে পারি, কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে পারি। এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ওয়ার্কিং হার্ড, না ওয়ার্কিং না, এটা হচ্ছে ওয়ার্কিং না লিখে এখানে আমরা লিখতে পারি লেবারিং, না লেবার তো অন্য পরিশ্রম হয়ে যাচ্ছে। এখানে আমরা কঠোর পরিশ্রম করতে থাকবো, পড়াশোনা করব, রিডিং করে দিই। এখানে পরিশ্রম মানে কি? কায়িক পরিশ্রম করা, মাঠে খাটা, নাকি কোনো মালপত্র বহন করা, ওরকম তো নয়, পড়াশোনার ক্ষেত্রেই বোঝানো হচ্ছে। তাহলে রিডিং হার্ড, রিডিং বা স্টাডিং লিখতে পারি আমরা, হ্যাঁ, স্টাডিং। দেখো অনেক সময় সেন্টেন্সের মিনিং এর জন্য যে ট্রান্সলেশন ওয়ার্ডের বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা অ্যাকুরেট কিন্তু করা যায় না, একটু এদিক ওদিক করে করতে হয়, কারণ সেন্টেন্সের সেন্স, অর্থ অনুযায়ী। তাহলে কি লিখলাম? উই শ্যাল হ্যাভ বিন রিডিং বা স্টাডিং হার্ড বিফোর। পরীক্ষায় বসা, কাদের পরীক্ষার কথা মানে বসার কথা বলা হচ্ছে? এই আমরা, এদেরই পরীক্ষায় বসার কথা বলা হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? এখানেও সাবজেক্ট হবে আমরা। সাবজেক্ট দেওয়া নেই কিন্তু আমরা বুঝেছি এখানে সাবজেক্ট কি হবে? আমরা। বিফোর উই। আচ্ছা, পরীক্ষায় বসার ইংলিশ কি? পরীক্ষার বসার ইংলিশ হচ্ছে অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। ওকে, অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। উই অ্যাপিয়ার লিখবো, কেন লিখবো? এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বিফোর উই অ্যাপিয়ার ইন দ্য এক্সাম। ওকে, চলো আরেকটা এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল দিয়ে দিই। তাহলে এটা ট্রান্সলেশনটা কি হলো? উই শ্যাল হ্যাভ বিন রিডিং বা স্টাডিং, যে কোনো একটা লিখবো। হার্ড, হার্ড মানে কি? কঠোর পরিশ্রম করা, মানে পড়াশোনায় কঠোর পরিশ্রম করা। বিফোর উই অ্যাপিয়ার ইন দ্য এক্সাম বা এক্সামিনেশন লিখতে পারো। নেক্সট নাম্বার 4 আরেকটা দিতে পারি, বৃষ্টি আসার আগে, বৃষ্টি আসার আগে, বৃষ্টি আসার, আচ্ছা আগে, বৃষ্টি আসার আগে তারা হাঁটতে থাকবে, হাঁটতে থাকবে। বলো, বৃষ্টি কি মেয়ের নাম না রেইনস? কোনটা, কোনটার কথা এখানে বলা হচ্ছে? ক্লিয়ার করে বলা নেই। এখানে আমরা বৃষ্টি মেয়ের নামও লিখতে পারি, আবার বৃষ্টিপাত সেটাও লিখতে পারি। চলো তাহলে এখানে দেখো দুটো ঘটনা, একটা হলো বৃষ্টি আসা, আরেকটা কোন ঘটনা? তারা হাঁটতে থাকবে, এই একটা ঘটনা। তাহলে কোন ঘটনা আগে করছে? তাদের হাঁটতে থাকা। ভালো করে ভাবো, বৃষ্টি আসার আগে তারা হাঁটতে থাকবে, তাহলে তাদের হাঁটতে থাকার ব্যাপারটা চলতে থাকছে, মানে চলতে থাকবে, ঘটতে থাকবে, এটা আগের ঘটনা। তাহলে এটা আমরা কোন টেন্স করব? এটা করব ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ওটা আগে লিখে নেব। তাহলে এখানে সাবজেক্ট কি? তারা, এটা হলো সাবজেক্ট। ভার্ব কোনটা? হাঁটতে থাকা। অবজেক্ট বা আদার্স আছে? নেই, নেই তো নেই, লিখবো না, তাহলে আমাদের সেন্টেন্সটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমাদের সাবজেক্ট কি? তারা। তারা ইংলিশ কি? দে। দের পরে কি বসে? উইল বসে। দে উইল হ্যাভ বিন, এইটা হলো আমাদের হেল্পিং ভার্ব, উইল হ্যাভ বিন। এবার হাঁটতে থাকবে, হাঁটতে থাকার ইংলিশ কি? ওয়াক। ওয়াকের সঙ্গে কি হবে? আইএনজি। তাহলে দে উইল হ্যাভ বিন ওয়াকিং বিফোর
বিফোর দ্য রেন, আমি এখানে বৃষ্টি লিখলাম, রেন বিগিনস, শুরু হওয়া মানে এখানে বিগিনস হওয়া, রেনের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা লিখলাম এখানে বিগিনস। এখানে কেউ যদি চেঞ্জ করে লেখে এই জায়গাটা, যে এই পার্টটা চেঞ্জ করে লিখে কেউ যদি মনে করে যে আমরা একটু চেঞ্জ করে লিখবো, বিফোর দ্য, দানা লিখে বিফোর রেন্স, বিফোর রেন্স বিগিন, এটা লিখলেও হবে, বিফোর রেন্স বিগিন, বোঝা গেল? এইটা লিখলেও হবে। ক্লিয়ার? তার মানে এইটা অথবা এইটা, কতটুকু? এইটুকুর মধ্যে, দা থেকে। ক্লিয়ার? বোঝা গেল তো? তাহলে পুরো ট্রান্সলেশনটা কি হলো? দে উইল হ্যাভ বিন ওয়াকিং বিফোর দ্য রেন বিগিনস বা বিফোর রেনস বিগিন। ঠিক আছে, আজকে আমাদের এই অবধি থাকলো। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও। চলো, দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা গ্রামারের অন্য একটা নতুন রুলস নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে।